স্টুডেন্টস অফ ক্লাস 9 আমরা আগের ক্লাসে পড়েছিলাম হচ্ছে লিন তাপ, আর তাপের চ্যাপ্টারে আপাতত আমরা রয়েছি। আমরা আগের ক্লাসে লিন তাপ সম্পর্কে পড়েছি, আমাদের আর একটা লেসন বাকি আছে, এটা হলেই আমাদের তাপ চ্যাপ্টারটা আপাতত শেষ হবে। তো আজ চলে এসেছি আমরা একদম ফাইনাল রাউন্ডে তাপের। তো আমরা এখন পড়বো হচ্ছে সম্পৃক্ত অসম্পৃক্ত বাষ্প, শিশিরাঙ্ক শিশির, এই ধরনের জিনিসগুলো একটু আলোচনা করবো। তাহলে প্রথমে আসি যে অসম্পৃক্ত এবং সম্পৃক্ত বাষ্প। অসম্পৃক্ত ও সম্পৃক্ত হচ্ছে বাষ্প, অসম্পৃক্ত বাষ্প এবং সম্পৃক্ত বাষ্প। কোনো নির্দিষ্ট আয়তন বাতাস, ঠিক আছে, যে বাতাস, শুষ্ক বাতাস, সেই বাতাসের মধ্যে আমরা কি জানি, জলীয় বাষ্প থাকে। আমরা সেই ছোটবেলায় পড়েছিলাম না, যে একটা গ্লাসে জল নিয়েছি বা একটা গ্লাস নিয়েছি, সেই গ্লাসে তুমি একটু বরফ রেখে দিলে দেখবে গ্লাসের গায়ে বিন্দু বিন্দু জলকণা জমে আছে। তো সেগুলো এলো কোথা থেকে? বরফ তো ভেতরে রেখেছি, তাহলে বাইরে জলকণা জমলো কি করে? না, বাইরে বাতাসে যে জলীয় বাষ্পগুলো আছে, এই ঠান্ডায় সেই জলীয় বাষ্পগুলো কাছাকাছি চলে এসছে, একে বলা হয় ঘনীভবন। সেগুলো ঘনীভূত হয়ে গেছে, ঘনীভূত হয়ে বিন্দু বিন্দু গ্লাসের গায়ে জমা হয়েছে। তো বাতাসের মধ্যে জলীয় বাষ্প থাকে, কিন্তু প্রশ্ন হচ্ছে বাতাসের মধ্যে জলীয় বাষ্প কতটা থাকবে? বেশিও থাকতে পারে, কমও থাকতে পারে, এবং নির্দিষ্ট আয়তন বাতাসের জলীয় বাষ্প ধরে রাখার ক্ষমতাও নির্দিষ্ট। কি বললাম? এইটা খুব ভাইটাল, এই পয়েন্টটা খুব ভালো করে মনে রাখবে, যে নির্দিষ্ট আয়তন বাতাসের জলীয় বাষ্প ধারণ করার ক্ষমতা নির্দিষ্ট। সে তার বেশি জলীয় বাষ্প ধরে রাখতে পারে না। সে আমাদের যেমন রসগোল্লা খাওয়ার ক্ষমতা নির্দিষ্ট, তেমনি বাতাসের জলীয় বাষ্প ধারণ ক্ষমতা নির্দিষ্ট, কিন্তু এক্ষেত্রে উষ্ণতাটা স্থির। উষ্ণতার পাল্টে পাল্টে গেলে আবার জলীয় বাষ্প ধারণ ক্ষমতা পাল্টে পাল্টে যায়। আমি নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট আয়তন বাতাসে জলীয় বাষ্প ধারণ ক্ষমতা নির্দিষ্ট। তাহলে আমি একটা উদাহরণ দিয়ে বোঝার চেষ্টা করি। আমরা ধরা যাক, একটু বড় করে আঁকি, বড় করে আঁকি, বড় করে আঁকি। এটা একটা কি আঁকলাম? বড় গেলাস। এই গেলাসটা আমি চাপা দিয়ে রেখেছি, আমি গেলাসটা কি করে রেখেছি? চাপা দিয়ে রেখেছি। এই গেলাসটা একটা কিছু দিয়ে চাপা দিয়ে রেখেছি, ঠিক আছে। তো চাপা দিয়ে রেখেছি, তো এই গ্লাসের মধ্যে জল রেখেছি, এই জল রেখেছি। তাহলে দেখো গ্লাসের মধ্যে দুটো স্থান দেখতে পাচ্ছি, একটা স্থানে রয়েছে জল আর উপর স্থানটা ফাঁকা, এটা রয়েছে বাতাস, কেমন? আর তার উপরটা বন্ধ করা আছে, কিছু দিয়ে একদম বন্ধ করা আছে। তাহলে এইখান থেকে জলীয় বাষ্পের কণা সবসময় অনবরত, তোমরা জানো, হচ্ছে জলকণা সময়ের সঙ্গে সঙ্গে বাষ্পীভূত হচ্ছে, সেটা কখনো বাড়ে কখনো কমে। তো এখান থেকে জলকণা বাষ্পীভূত হয়ে এই স্থানটা আস্তে আস্তে পূর্ণ করছে। ধরা যাক এই নির্দিষ্ট উষ্ণতায়, ধরো এখন উষ্ণতা হচ্ছে 30 ডিগ্রি সেন্টিগ্রেড, এই 30 ডিগ্রি সেন্টিগ্রেডে এইখানকার যে বাতাস আছে, সেই বাতাস জলীয় বাষ্প ধরে রাখতে পারে হচ্ছে 50 সিসি, 50 ঘন সেমি জলীয় বাষ্প ধরে রাখতে পারে। কিন্তু এখান থেকে জলীয় বাষ্প বাষ্পীভূত হচ্ছে কোনো একটা সময় 30 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জলীয় বাষ্প রয়েছে ধরো 36 সিসি। বোঝার চেষ্টা করো এখানটা। এক গ্লাস জল নিয়েছি, জলের উপর শূন্যস্থান রয়েছে, সেই শূন্যস্থানের আয়তন নির্দিষ্ট, উষ্ণতা নির্দিষ্ট। সেই অবস্থায় এই বাতাসের মধ্যে জলীয় বাষ্প থাকতে পারে কত সিসি? 50 সিসি। আর আছে কত সিসি? 36 সিসি। তাহলে যতটা থাকতে পারে ততটা কি আছে? নেই, ততটা নেই। এই অবস্থায় এর আরো খাওয়ার ক্ষমতা রয়েছে। তাহলে একে আমরা কি বলবো? সেই সম্পৃক্ত অসম্পৃক্ত দ্রবণের মতো, এটাকে বলবো তখন অসম্পৃক্ত বাষ্প। অসম্পৃক্ত বাষ্প। এই বাষ্প দেয়ালের গায়ে উপরে চারিদিকে যে চাপ প্রয়োগ করে, চারিদিকে যে চাপ প্রয়োগ করে সেটাকে বলা হয় অসম্পৃক্ত বাষ্পচাপ। এবং এখানে কি হয়, যে এই 50 সিসি জলীয় বাষ্প ধরে রাখতে পারে, এবং এইদিকে রেট বাড়তে থাকলো, অর্থাৎ জল থেকে গ্যাস, জলটা বাষ্পীভূত হওয়ার পরিমাণ বাড়তে থাকলো। পরিমাণ বাড়তে বাড়তে একটা সময় চলে এলো যখন জলীয় বাষ্পের ধারণ ক্ষমতা হয়ে গেল 50 সিসি। কি বললাম? জলীয় এই বায়ু শূন্য স্থানটায় কতটা জল রয়েছে? থাকতে পারে 50 সিসি, আর এখন বাষ্পীভূত হয়ে কতটা হয়ে গেল? 50 সিসি। তাহলে নির্দিষ্ট আয়তন বাতাস যে পরিমাণ জলীয় বাষ্প ধরে রাখতে পারে সেই পরিমাণই রয়েছে। তাহলে তখন এটাকে কি বলবো?
অসম্পৃক্ত না সম্পৃক্ত, তখন এটাকে অটা বাদ চলে যাবে, তখন এটাকে বলবো এর সঙ্গে স বাদ চলে যাবে, যা, তখন এটাকে বলবো সম্পৃক্ত বাষ্প। এবং এই সম্পৃক্ত বাষ্প যে চাপ প্রয়োগ করে তাকে বলবো সম্পৃক্ত বাষ্প চাপ। তখন আবার সেক্ষেত্রে কি হয় না, এই সম্পৃক্ত বাষ্প যদি আমরা দেখি যে সব সময় সম্পৃক্তই রয়েছে, তাহলে কি বুঝবো, যে হারে জল থেকে বাষ্প হচ্ছে সে হারে বাষ্প থেকে আবার জল হচ্ছে, সাম্যাবস্থায় রয়েছে, এইটা এই চক্রটা সাম্যাবস্থায় রয়েছে, একে বলা হচ্ছে সম্পৃক্ত বাষ্প। তাহলে প্রথম এপিসোড, প্রথম আজকের আলোচনা সম্পৃক্ত এবং অসম্পৃক্ত বাষ্প তোমরা বুঝতে পারলে কিনা বলো। সম্পৃক্ত বাষ্প কি আর অসম্পৃক্ত বাষ্প কি? তাহলে নির্দিষ্ট আয়তন বাতাসে যে পরিমাণ জলীয় বাষ্প ধারণ করতে পারে নির্দিষ্ট উষ্ণতায়, নির্দিষ্ট আয়তন বাতাস যে পরিমাণ জলীয় বাষ্প ধারণ করতে পারে, যদি সেই পরিমাণই থাকে জলীয় বাষ্প তার মধ্যে থাকে, তাহলে সেটাকে বলবো সম্পৃক্ত বাষ্প। তার চেয়ে কম থাকলে অসম্পৃক্ত বাষ্প। কেমন? আর এটা উষ্ণতার উপর নির্ভর করে। বেশ, তাহলে প্রথমের আলোচনাটা আমাদের আমরা এরপরে পড়বো খুব ইন্টারেস্টিং একটা জিনিস, শিশিরাঙ্ক এবং শিশির। এটা পড়ার আগে আমি একটা গল্প বলি, একটা গল্প আলোচনা করি। মনে করো কোনো এক ব্যক্তি, আমি আমার কথাই বলছি, আমার ঘরে এখন 10টা রসগোল্লা রয়েছে। কটা রসগোল্লা রয়েছে? এই গল্পটা আমরা পরে আলোচনার সঙ্গে মিলিয়ে দেবো। হ্যাঁ, 10টা রসগোল্লা রয়েছে, কিন্তু দুপুর 12টার সময় আমার রসগোল্লা খাওয়ার ক্ষমতা হচ্ছে 15টা। তাহলে আমি সম্পৃক্ত, ওই 10টা রসগোল্লা খেয়ে নেওয়ার পরেও আমি সম্পৃক্ত না অসম্পৃক্ত? অসম্পৃক্ত। আবার 10টা রসগোল্লা রয়েছে অন্য আর একদিন বিকেল 4টের সময় আমার রসগোল্লা খাওয়ার ক্ষমতা কমে গেল হচ্ছে 15টা খেতে পারি কখন? 12টার সময়, কিন্তু বিকেল 4টের সময় খেতে পারি 12টা। রসগোল্লা ঘরে কটা আছে? 10টা। রসগোল্লার সংখ্যাটা কিন্তু ফিক্সড, তাহলে বিকেল 4টের সময় আমি 12টা খেতে পারি, আছে কটা? 10টা। তাহলে আমি সম্পৃক্ত না অসম্পৃক্ত? অসম্পৃক্ত। রাত্রি ধরো 10টার সময় বা রাত 9টার সময়, ধরো 9টার সময় আমি রসগোল্লা খেতে পারি 10টা, আমার খাওয়ার ক্ষমতা কমে গেছে, বাড়িতে কিন্তু রসগোল্লা 10টাই আছে। মানে রাত্রি 10টার সময় আমি বা 9টার সময় আমি রাত্রি 9টার সময় 10টা রসগোল্লা খেতে পারি এবং 10টাই আছে। তাহলে 10টা খেয়ে নেওয়ার পর আমি সম্পৃক্ত না অসম্পৃক্ত? সম্পৃক্ত। এবং সম্পৃক্ত হলাম, আমাকে সম্পৃক্ত করা গেলেও বাইরে থেকে রসগোল্লা আমদানি করার প্রয়োজন হয়নি, ঘরে যা ছিল তাই দিয়েই আমি সম্পৃক্ত। দেখো বোঝা যাচ্ছে কিনা? ঘরে কিন্তু 10টা রসগোল্লাই আছে। এইবার রাত্রি 12টার সময় আমার তখন ঘুম পাচ্ছে, তখন আমি আর 10টা রসগোল্লা খেতে পাচ্ছি না, আমার রসগোল্লা খাওয়ার ক্ষমতা তখন হচ্ছে 6টা, আছে কটা? 10টা। তাহলে আমি ওই 10টা রসগোল্লা খেতে পারবো না, খাবো কটা? 6টা। তাহলে 6টা খেয়ে নেবো, আর বাকি 4টে কি করবো? ফেলে দেবো বা রেখে দেবো। তাহলে আমি অল্পতেই সম্পৃক্ত হয়ে গেলাম এবং আমার এক্সেস হয়ে গেল, রসগোল্লা এক্সেস হয়ে গেল, সেটা আমি কি করলাম? ফেলে দেবো বা রেখে দেবো। দেখো প্রথম থেকে শেষ পর্যন্ত আমি গল্পটা যতক্ষণ আলোচনা করলাম, রসগোল্লার সংখ্যা কিন্তু বাড়েনি, আমার খাওয়ার ক্ষমতা কমেছে বেড়েছে, কিন্তু রসগোল্লার সংখ্যা কিন্তু পরিবর্তন হয়নি। এবার আমরা বাস্তব আলোচনায় আসি। এটা একটা মাঠ আছে, মাঠে গাছ আছে। এইখানে একটা গাছ করে দিই, করে দিলাম, আর কিছু বাচ্চারা খেলা করছে এখানে। তো এটা একটা মাঠ আছে, ঠিক আছে? মাঠ আছে, তাহলে এই মাঠের ওপরে নির্দিষ্ট আয়তন বাতাস আছে, নির্দিষ্ট আয়তন বাতাস নেই, এই বাতাস প্রচুর বাতাস আছে। আমি এর মধ্যে একটা নির্দিষ্ট আয়তন বাতাসকে কল্পনা করছি। ধরা যাক আমি মাঠের ওপরে এরকম এই আয়তন বাতাসটাকে কল্পনা করলাম। আরো বাতাস আছে, আমি বোঝার সুবিধার জন্য আমি এইটুকু বাতাসকে আমি হিসেবের মতো ধরলাম।
এবং সেই বাতাসের উষ্ণতা আপাতত ধরো দিনের বেলায় উষ্ণতা হচ্ছে ওই 36°C, 36 বেশি হলে 32°C, 32°C। এবং ওই 32°C এই জলীয় বাষ্পের মধ্যে, এই জলীয় বাষ্প বলছে এই বাতাসের মধ্যে জলীয় বাষ্প আছে ধরো 800 সিসি। ভালো করে বোঝার চেষ্টা করবে, জলীয় বাষ্প কতটা আছে? 800 সিসি। এবং এই বাতাসটা আস্তে আস্তে উষ্ণতা কমার সঙ্গে সঙ্গে, এই বাতাসের উষ্ণতা যত কমতে থাকে ও তখন অল্প জলীয় বাষ্প দিয়ে সম্পৃক্ত হয়ে যায়। আর যখন উষ্ণতা বেশি থাকে তখন তাকে সম্পৃক্ত করতে বেশি জলীয় বাষ্প লাগে। তো যাই হোক, দিনের বেলায় 32° টেম্পারেচার, 32°C টেম্পারেচার, জলীয় বাষ্প কতটা রয়েছে? 800 সিসি। তাহলে এখন সে অসম্পৃক্ত, ধরে নিলাম এখন হচ্ছে অসম্পৃক্ত। বিকেল বেলায় উষ্ণতা যখন কমে হয়ে গেল ধরো সন্ধ্যাবেলার দিকে 24°C, তাহলে জলীয় বাষ্প ধারণ করার ক্ষমতা কমলো না বাড়লো? উষ্ণতা কমে গেলে জলীয় বাষ্প ধারণ ক্ষমতা কমে যাবে। ধরো জলীয় বাষ্প ধারণ ক্ষমতা হয়ে গেল তার হচ্ছে 900 সিসি। আমি তার আগেরটা বলিনি, এটাই বলছি। ধরো 24°C উষ্ণতায় তার জলীয় বাষ্প ধারণ ক্ষমতা কত? 900 সিসি। আর আছে কত অরিজিনালি? অরিজিনালি এটার ভেতরে লিখি, এটা আছে কত? আছে কত? 800 সিসি। এই জলীয় বাষ্পটা কিন্তু পরিবর্তন হচ্ছে না, ফিক্সড। তাহলে 800 সিসি জলীয় বাষ্প এই বাতাসটার মধ্যে রয়েছে এবং এই ধারণ করতে পারে, ধরে রাখতে পারে 900 সিসি কে। কটার সময়? হচ্ছে 24°C উষ্ণতায়। এটা হচ্ছে সন্ধ্যাবেলার দিকে, উষ্ণতা কমে 24°C। তাহলে সম্পৃক্ত না অসম্পৃক্ত? অসম্পৃক্ত, কারণ এই জলীয় বাষ্প ধারণ ক্ষমতা হচ্ছে 900, আছে হচ্ছে 800। বেশ, এবার রাতের বেলা, রাতের বেলা টেম্পারেচার কমলো। মনে করো রাত 12টার সময় টেম্পারেচার হয়ে গেল 18°C। তাহলে জলীয় বাষ্প ধারণ ক্ষমতা কমবে না বাড়বে? কমবে। ধরা যাক জলীয় বাষ্প ধারণ ক্ষমতার 18°C উষ্ণতায় জলীয় বাষ্প ধারণ ক্ষমতা হয়ে গেছে 800 সিসি। 18°C উষ্ণতায় জলীয় বাষ্প ধারণ ক্ষমতা হয়ে গেছে 800 সিসি। তাহলে 18°C উষ্ণতায় জলীয় বাষ্প ধরে রাখতে পারে 800 সিসি। আছে কত? 800 সিসি। তাহলে ওই যে বলছিলাম খেতে পারি 10টা, রয়েছেও 10টা, তাহলে ওই ঘরের জিনিস দিয়ে আমি সম্পৃক্ত হয়ে গেলাম। তাহলে এ খেতে পারে 800, রয়েছে 800। তাহলে কোন উষ্ণতায় হলো? 18°C উষ্ণতায় হলো। তাহলে এই উষ্ণতাটাকে বলা হয় ডিউ পয়েন্ট। কি বলে? ডিউ পয়েন্ট। বাংলায় বলা হয় শিশিরাঙ্ক। শিশিরাঙ্ক, বাংলায় বলা হয় শিশিরাঙ্ক। তাহলে উষ্ণতা যখন কমতে থাকছে ওই নির্দিষ্ট আয়তন বাতাসের জলীয় বাষ্প ধারণ ক্ষমতা কমতে থাকছে। তাহলে আমি 18°C উষ্ণতায় দেখলাম, 18°C উষ্ণতায় দেখলাম কি হলো না, জলীয় বাষ্প ধারণ ক্ষমতা কমে 800 হলো। এবং দেখা গেল বাস্তবেও ওর মধ্যে 800 সিসি জলীয় বাষ্পই রয়েছে। তাহলে এই 18°C উষ্ণতাকে বলবো শিশিরাঙ্ক, ডিউ পয়েন্ট। তাহলে শিশিরাঙ্ক সংজ্ঞা কি লিখবো? তাহলে যে উষ্ণতায় কোনো নির্দিষ্ট আয়তন বাতাস তার মধ্যে যে জলীয় বাষ্প আছে তার দ্বারাই সম্পৃক্ত হয়ে যায় তাকে বলা হয় শিশিরাঙ্ক। যে উষ্ণতায় কোনো নির্দিষ্ট আয়তন বাতাস তার মধ্যে যে জলীয় বাষ্প রয়েছে তার দ্বারাই সম্পৃক্ত হয়ে যায় তাকে বলা হয় কি? শিশিরাঙ্ক। এইবার আসে, তাহলে শিশিরাঙ্ক যখন হলো এবার উষ্ণতা তো আর থেমে থাকবে না। মনে করো ভোরের দিকে, রাত 3টের দিকে উষ্ণতা আরো কমে গেল। উষ্ণতা কমে মনে করো 15°C হয়ে গেল। কত হলো? 15°C। তাহলে উষ্ণতা যখন 15°C হলো তাহলে জলীয় বাষ্প তার কমে যায়নি। জলীয় বাষ্প সেই 800ই আছে, কিন্তু এর খাওয়ার ক্ষমতা তো কমে গেছে। রাত 3টের সময় খাওয়ার ক্ষমতা কমে গেছে। তাহলে রাত 3টের সময় জলীয় বাষ্প ধারণ ক্ষমতা মনে করো হলো 600 সিসি। তাহলে রাত 3টের সময় উষ্ণতা কমে গেছে 15°C চলে গেছে এবং জলীয় বাষ্প ধারণ ক্ষমতাও কমে হয়ে গেছে 600 সিসি। কিন্তু আছে কত? 800 সিসি। তাহলে জলীয় বাষ্প ধারণ ক্ষমতা 600, আছে 800, মানে ধরে রাখতে পারে 600, রয়েছে 800। তাহলে ধরে রাখতে পারবে না, কি হবে? ফেলে দেবে, ছেড়ে দেবে।
কত সিসি ছেড়ে দেবে? সবটা না, 600 পর কত পড়ে থাকছে? 200। এই 200 সিসিকে সে আর ধরে রাখতে পারবে না। এই 200 সিসিকে কি করবে? এইরকম সকাল বেলায় ঘাসের আগায় শিশিরের রেখা ধরে। ওই 200 সিসি জলীয় বাষ্পকে এই ঘাসের আগায় কোনো ঠান্ডা লোহা বা এই ধরনের বস্তুতে, গাছের পাতায় বিন্দু বিন্দু জলকণার আকারে সে ছেড়ে দেবে। একেই বলা হয় শিশির। কি বলে? শিশির। তাহলে দেখো, শিশির পড়তে গেলে উষ্ণতাকে কিন্তু শিশিরাঙ্কের নিচে আনতে হবে। শিশিরাঙ্কটা হচ্ছে একদম ক্রিটিক্যাল টেম্পারেচার, যার উপরে থাকলে, উষ্ণতা শিশিরাঙ্কের উপরে থাকলে শিশির পড়বে না, উষ্ণতা শিশিরাঙ্কের নিচে নামলেই হচ্ছে শিশির পড়বে। তাহলে বোঝা গেল? ওই যে বলছিলাম, ঘরে কিন্তু সেই 10টা রসগোল্লাই রয়েছে, সেই 800 সিসি রয়েছে তখন থেকে। কখনো বিকেল দুপুরবেলায় সেই 800 সিসিতে অসম্পৃক্ত, ঠিক আছে, সন্ধ্যে রাতের দিকে সেই 800 সিসি সম্পৃক্ত, আরো রাতের দিকে বা ভোরের দিকে 800 সিসিতে অতিরিক্ত, মানে সে আর ধরে রাখতে পারছে না, তখন 800 সিসি কমেই সম্পৃক্ত, 600 সিসিতেই সম্পৃক্ত। তাহলে অতিরিক্ত 200 সিসি ছেড়ে দেবে। কোথায় ছেড়ে দেবে? গাছের পাতায়, ঘাসের ডগায় ছেড়ে দেবে। তাকেই বলা হয় কি? তাকেই বলা হয় শিশির, ডিউ। বেশ, শিশিরাঙ্ক বুঝলাম, শিশির বুঝলাম, এবং বুঝতেই পারছো যে শিশির পড়তে গেলে কিন্তু উষ্ণতা শিশিরাঙ্কের নিচে নামতে হবে। বেশ, আমি বলতে ভুলে গেছি, শিশির যাওয়ার শর্ত আলোচনা করার আগে আরেকটু বলে দিই। তাহলে ওই যে শিশিরটা মেঘের গায়ে, মেঘের বলছি, শিশিরটা ওই ঘাসের গায়ে গায়ে জমা হচ্ছিল, জলটা শিশিরাঙ্কের নিচে নেমে যাওয়ার পর তাকে বলা হচ্ছে শিশির। আর এই যে বাতাসের মধ্যে যে ধূলিকণাগুলো রয়েছে, এই যে ধূলিকণাগুলো রয়েছে, উষ্ণতা যখন শিশিরাঙ্কের নিচে নেমে যাবে, তখন ওই জলীয় বাষ্পগুলো এই ধূলিকণাকে আশ্রয় করে তার গায়ে জড়িয়ে যাবে, ঘনীভূত হয়ে ধূলিকণাকে আশ্রয় করে ধূলিকণার চারিদিকে জড়িয়ে যাবে। কেমন? বুঝতেই পারছো এটা কি জিনিস? তাহলে যখন ঘাসের উপর জমা হলো ঘনীভূত হয়ে, তখন তাকে বলবো শিশির। আর যখন ধূলিকণাকে আশ্রয় করে ঘনীভূত হলো, তখন তাকে বলবো কুয়াশা। তাকে বলবো কুয়াশা, ইংরেজিতে বলা হয় ফগ। আর শিশির হচ্ছে ডিউ, শিশিরকে বলা হয় ডিউ, আর এটা হচ্ছে ফগ। আবার এর সঙ্গে আরেকটা জিনিস দেখবে, সেটা হচ্ছে এই যে শহরাঞ্চলে যেটা দেখা যায় বেশি, এরকম প্রচুর ধূলিকণা তৈরি হয়, তো ধুলোবালি বেশি শহরাঞ্চলে, কলকারখানা বেশি, তো বাতাস দূষিত বেশি, এইখানে বিভিন্ন পার্টিকেল থাকে, তো সেই পার্টিকেলগুলোর তো গায়ে জলকণা জড়িয়ে যায়, জড়িয়ে তৈরি হয় হচ্ছে কুয়াশা। এইবার সেখানে যখন ধোঁয়া মিশে যায়, এরকম ধোঁয়া মিশে যায়, তাহলে এখানে কি দাঁড়ালো? এর মধ্যে আছে দেখো, কুয়াশাও আছে আবার ধোঁয়াও আছে। তাহলে ধোঁয়া আর কুয়াশা মিলে একে বলা হয় ধোঁয়াশা। একে বলা হয় ধোঁয়াশা। ইংরেজিটাও ভালো, ইংরেজিতে বলা হয়, ইংরেজিতে স্মগ। স্মগ, স্মোক মানে ধোঁয়া, স্মোক মানে ধোঁয়া, আর ফগ মানে কুয়াশা। স্মোক মানে ধোঁয়া আর ফগ মানে কুয়াশা, এই দুটো মিলে বলা হয় স্মগ, ধোঁয়াশা। তাহলে কুয়াশাটা বোঝা গেল তো? মাটিতে পড়লে, ঘাসের উপর পড়লে শিশির, ওই এক্সট্রা জলীয় বাষ্পটা, আর এক্সট্রা জলীয় বাষ্পটা ধূলিকণাকে আশ্রয় করে ঘনীভূত হলে, ভেসে বেড়ালে তাকে বলবো কুয়াশা। তার মধ্যে ধোঁয়া মিশে গেলে তাকে বলবো ধোঁয়াশা, ইংরেজিতে বলা হয় স্মগ। শিশির জমা, ঠিক আছে? এরপর পড়বো শিশির জমা শর্ত। এক নম্বর হচ্ছে মেঘমুক্ত আকাশ। তাহলে মেঘমুক্ত আকাশ, এটা হচ্ছে খুব প্রশ্ন আছে, এটা এমনি তোমার শিশির জমার শর্ত হিসেবে আসতে পারে পরীক্ষায়। এছাড়া তোমার এখান থেকে আলাদা প্রশ্ন আসে যে মেঘলা দিনে শিশির পড়ে না কেন, অথবা মেঘমুক্ত হলে শিশির পড়ে কেন, দুটোই আসতে পারে ঘুরিয়ে ঘুরিয়ে। ভালো করে বোঝার চেষ্টা করো। তাহলে উষ্ণতা আমার তো যখন এই 15তে 12তে এলো, তখন তো শিশির পড়লো। যখন 18 ডিগ্রি সেলসিয়াস বা যখন 32 ডিগ্রি সেলসিয়াস বা যখন হচ্ছে 28 ডিগ্রি সেলসিয়াস, মনে আছে এটা আলোচনা করছিলাম, তখন তো শিশির পড়েনি। তাহলে শিশির জমার শর্ত অন্যতম হচ্ছে উষ্ণতাকে শিশিরাঙ্কের নিচে নামতে হবে। শিশিরাঙ্ক কত বলেছিলাম? 18 বলেছিলাম। তাহলে উষ্ণতা 18 নিচে নামলে তবে শিশির পড়বে।
উষ্ণতাটা 18 নিচে নামলে তবে শিশির পড়বে। তাহলে উষ্ণতা যদি 18 নিচে না নামে তাহলে শিশির পড়বে না। তাহলে এইবার ধরো আকাশে মেঘ রয়েছে, আকাশে মেঘ রয়েছে, নিম্বাস কিউমুলোনিম্বাস তোমরা পড়েছিল না, মেঘ, সেই মেঘ রয়েছে। তো এই ভূপৃষ্ঠ যখন সূর্যের আলোতে গরম হলো, ঠিক আছে, সূর্যের আলোতে যখন ভূপৃষ্ঠ গরম হলো, বায়ুমণ্ডল সরাসরি গরম হয় না, বায়ুমণ্ডলে সূর্যের তাপে প্রথমে ভূপৃষ্ঠ গরম হয়, সেই ভূপৃষ্ঠ থেকে তাপ তরঙ্গ আবার গিয়ে এই বায়ুমণ্ডলকে গরম করে। এখান থেকে তাপ তরঙ্গ ফিরে যাচ্ছে, আমি একটু এঁকে এঁকে দেখাচ্ছি। তাহলে যেদিন মেঘ করেছে, যেদিন মেঘলা, এখন প্রায় মেঘলা করছে, তাহলে যেদিন মেঘ করেছে সেদিন এই তাপ তরঙ্গটা কি মহাশূন্যে চলে যেতে পারবে? তাপ মহাশূন্যে যেতে পারবে না। সেই তাপ ধাক্কা খেয়ে আবার কি পৃথিবীতে ফিরে আসবে। তাহলে পৃথিবীর বায়ুমণ্ডলটা গরম থাকবে না ঠান্ডা থাকবে? গরম থাকবে না ঠান্ডা থাকবে? গরম থাকবে। সেই তাপ তো ধাক্কা খেয়ে আবার ফিরে আসছে, তো যেতে পারেনি। যদি গরম থাকে উষ্ণতা শিশিরাঙ্কের নিচে নামবে না উপরে উঠবে? উষ্ণতা শিশিরাঙ্কের নিচে নামবে না, উষ্ণতা শিশিরাঙ্কের উপরে থাকবে। তাহলে শিশিরাঙ্ক উপরে থাকবে, শিশির পড়বে না। তাহলে উল্টোটা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, যদি মেঘ না থাকে তাহলে শিশির সুবিধা হবে কিনা? সুবিধা হবে, কারণ সেই ভূপৃষ্ঠ দ্বারা প্রতিফলিত তাপ, বিকিরিত তাপ, সেটা হচ্ছে চলে যাবে একদম মহাশূন্যে। তাহলে যদি তাপ যদি মহাশূন্যে চলে যায়, রাতের দিকে টেম্পারেচার কোথায় চলে যাবে? উষ্ণতা শিশিরাঙ্কের নিচে নেমে আসবে, ফলে সহজেই শিশির পড়বে। তাহলে 1 নম্বর পয়েন্টটা দেখো বোঝা গেল কিনা, মেঘমুক্ত আকাশ। 2 নম্বর হচ্ছে স্থির বাতাস। স্থির বাতাস, বাতাসটা স্থির থাকতে হবে। কেন না, আমি একটু আগে যেটা আলোচনা করছিলাম, দেখুন নির্দিষ্ট আয়তন বাতাস, এই নির্দিষ্ট আয়তন বাতাস রয়েছে, এখানে যে জলীয় বাষ্প রয়েছে সেই জলীয় বাষ্প দ্বারা এ সম্পৃক্ত হচ্ছিল, উষ্ণতা আস্তে আস্তে কমছে আর বাতাসটাও একটু একটু করে সম্পৃক্ত হচ্ছে, সম্পৃক্ত হতে হতে শিশিরাঙ্কে পৌঁছবে। এই সময় প্রচন্ড হাওয়া দিল, প্রচন্ড হাওয়া দিলে এখানকার যে বাতাস ছিল সেই বাতাস উড়ে গিয়ে একটা নতুন বাতাস চলে এলো, শুষ্ক বাতাস চলে এলো আবার। তাহলে আবার কি শিশির জমবে না, আবার সেটাকে আবার সম্পৃক্ত হতে হবে। তাহলে বাতাস যদি সবসময় প্রবাহিত হয় তাহলে কি এইখানকার বাতাসটা সম্পৃক্ত হতে হতে সেই বাতাসকে উড়িয়ে নিয়ে চলে গেল, আগের বাতাস, নতুন বাতাস তাকে উড়িয়ে নিয়ে চলে গেল, তাহলে সেই বাতাসটা সম্পৃক্ত হবে না, তাহলে শিশির তখন পড়বে না। কিন্তু যদি বাতাস স্থির থাকে তাহলে খুব তাড়াতাড়ি সম্পৃক্ত হবে এবং শিশির পড়বে। 2 নম্বর হচ্ছে স্থির বাতাস। 3 নম্বর হচ্ছে বাতাসে জলীয় বাষ্পের উপস্থিতি। বাতাসে উপস্থিতি বলবো না, বলবো বাতাসে জলীয় বাষ্পের আধিক্য। জলীয় বাষ্পের হচ্ছে আধিক্য। অধিক মানে কি? বেশি। আধিক্য মানে জলীয় বাষ্প বেশি থাকে। তাহলে এই যে শিশির পড়ছে, শিশির মানে কি? জল। তাহলে জল আসবে কোথা থেকে? বাতাস থেকে আসবে। সেই বাতাসের জল সম্পৃক্ত হয়ে তবেই তো আসবে। তাহলে বাতাসেই যদি জলীয় বাষ্প না থাকে তাহলে সেই জল ঘাসকে দেবে কি করে? সেই জল বের করবে কি করে? সম্পৃক্তি হবে না বাতাস। তাহলে নির্দিষ্ট আয়তন বাতাসে ধরো খুব শুষ্ক দিন, নির্দিষ্ট আয়তন বাতাস খুব শুকনো অবস্থা, বাতাসে জলীয় বাষ্প পরিমাণ নেই বললেই চলে, তাহলে সেই বাতাস কি সহজে সম্পৃক্ত হবে না। সহজে সম্পৃক্ত না হয় সহজে কিন্তু শিশির পড়বে না। তাহলে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকতে হবে। 4 নম্বর হচ্ছে তাপের উত্তম বিকিরক। উত্তম বিকিরক, তাপের উত্তম বিকিরক। তাপের উত্তম বিকিরক মানে তুমি এটা পরীক্ষা করে দেখতে পারো। যখন শীতকালে সুবিধা হয়, তুমি বাড়ির ছাদে একটা কাঠের টুকরো রেখে আসবে, আর একটা লোহার কোনো একটা জিনিস, লোহার কোনো একটা টুকরো রেখে আসবে। একটা কাঠের টুকরো আর একটা লোহার টুকরো রেখে আসবে। তাহলে সকালবেলা উঠে দেখবে যে লোহার টুকরোটার উপর শিশির পড়েছে, কাঠের টুকরোটার উপর শিশির পড়েনি। কেন পড়েনি? কারণ এই লোহার টুকরোটা দ্রুত তাপ বিকিরণ করেছে। তাহলে দ্রুত তাপ বিকিরণ করলে এর উপরে যে বাতাসটা আছে সেই বাতাসের টেম্পারেচার দ্রুত কমেছে। তাহলে এইখানকার বাতাসের জলীয় বাষ্প দিয়ে কি বেশি সম্পৃক্ত হয়েছে। তাহলে এইখানকার বাতাসের উষ্ণতা কি শিশিরাঙ্কের নিচে নেমেছে, সম্পৃক্ত হয়েছে, এবং এইখানকার এর মধ্যেই জলীয় বাষ্প জমে শিশির জমার শর্ত, এই সম্ভাবনা বেশি। কিন্তু উল্টো দিকে দেখো
কাঠ হচ্ছে তাপের যেমন কম শোষণ করে তেমন কম বিকিরণ করে। সারাদিনে সেই তাপ গ্রহণ করে সে হচ্ছে গরম হয়েছে, কিন্তু বিকিরণও ভালো করতে পারছে না। তাহলে সারা রাত ধরে সে অল্প 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 করে যখন বিকিরণ করবে, দ্রুত ঠান্ডা হতে পারবে না। ঠান্ডা না হলে কি হবে, এর উপরের বাতাস সম্পৃক্ত হবে না। তাহলে কাঠের উপরের বাতাস যদি সম্পৃক্ত না হয়, তাহলে কাঠের উপরে শিশির হচ্ছে পড়বে না। পাঁচ নম্বর হচ্ছে ভূপৃষ্ঠের কাছাকাছি বস্তু। ভূপৃষ্ঠের কাছে থাকা বস্তু, কাছাকাছি থাকা বস্তু। দেখবে তোমরা শিশিরটা কিন্তু বেশি দেখা যায় ওই ঘাসের ওপর বেশি দেখা যায়, মাটিতে। ঠিক আছে, উপরে গাছের পাতার তুলনায় মাটিতে কিন্তু শিশিরের পরিমাণটা বেশি দেখা যায়। কেন না, এই যে মাটিতে যে, আমি একটু উপরে আঁকি, ওটা দেখতে সুবিধা হবে। এই যে মাটিতে ভূপৃষ্ঠের কাছাকাছি যখন বস্তুটা থাকবে, ভূপৃষ্ঠের কাছাকাছি থাকা বস্তু মানে কি, এখানকার বাতাসটা প্রবাহিত হয় কম, উপর দিকের বাতাস বেশি প্রবাহিত হয়, এবং এই নিচের দিকের বাতাস কি ভারী হয়। ভারী বলে নিচের দিকে এসছে, ভারী বাতাস, সে ভারী বাতাস প্রবাহিত হবে কম। যদি প্রবাহিত না হয়, তাহলে এই বাতাস, উপরের বাতাস থেকে এই বাতাস কি দ্রুত সম্পৃক্ত হবে। দ্রুত সম্পৃক্ত হলে শিশির জমার সম্ভাবনা হচ্ছে বাড়বে। বোঝা গেল? বেশ, তাহলে আমরা পড়লাম আপাতত শিশির জমার শর্ত। এরপর আমরা বলবো পরম আর্দ্রতা এবং আপেক্ষিক আর্দ্রতা। পরম আর্দ্রতা মানে হচ্ছে, ধরো একটা ঘর আছে, এই ঘরে লোকজন আছে, সব লোকজন আছে, চেয়ার টেবিল সব আছে, আমি আর কিছু আছি না। তো এই ঘরের মধ্যে যে পরিমাণ জলীয়বাষ্প রয়েছে নির্দিষ্ট উষ্ণতায়, ধরো উষ্ণতা হচ্ছে টি ডিগ্রি সেলসিয়াস, আমি আর 10-12 বললাম না, বলে টি ডিগ্রি সেলসিয়াস। এই টি ডিগ্রি সেলসিয়াসে এই জলীয়বাষ্প, এই ঘরের ভেতর যে বাতাস আছে, সেই বাতাসটা সম্পৃক্ত হতে পারে, আবার সেই বাতাসটা অসম্পৃক্ত হতে পারে, আমার জানার দরকার নেই। আমি দেখবো এর মধ্যে এই নির্দিষ্ট আয়তন বাতাস টি ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় এই নির্দিষ্ট আয়তন বাতাসে কতটা জলীয়বাষ্প আছে। ধরা যাক এই ঘরের মধ্যে জলীয়বাষ্প আছে হচ্ছে 50 গ্রাম, ঘরের দিক থেকে 50 গ্রাম, এবং সেই 50 গ্রাম হচ্ছে প্রতি ঘনমিটারে 50 গ্রাম আছে। তাহলে 50 গ্রাম পার মিটার কিউব, বাংলায় বলবো ঘনমিটার। তাহলে এটাই হচ্ছে পরম আর্দ্রতা। এটাই হচ্ছে পরম আর্দ্রতা। তাহলে পরম আর্দ্রতা কাকে বলবো? তাহলে নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট আয়তন বাতাসের মধ্যে যে পরিমাণ জলীয়বাষ্প থাকে, বা প্রতি ঘনমিটারে জলীয়বাষ্প থাকে, বা প্রতি একক আয়তনে যে জলীয়বাষ্প থাকে, তাকে বলা হয় কি? পরম আর্দ্রতা। তাহলে এককটা কিন্তু দেখো দু রকম একক আছে, এটা হচ্ছে এসআই, এটা সিজিএস। এটা মিশ্রিত একক, যেহেতু পরিমাণে খুব কম থাকে, ওই জন্য ভরটা হচ্ছে গ্রামে মাপা হয়, এই যে একটা রিজনেবল ফিগার আসে। বেশ, এবার হচ্ছে আপেক্ষিক আর্দ্রতা। আপেক্ষিক আর্দ্রতা, ধরো এই ঘরটা দিয়েই বলছেন, এই ঘরের মধ্যে এই যে বাতাস আছে, সেই বাতাসের মধ্যে জলীয়বাষ্প আছে 50 গ্রাম, এটা আমি লিখেইছি, জলীয়বাষ্প আছে 50 গ্রাম। আর এই বাতাসকে সম্পৃক্ত করতে জলীয়বাষ্প লাগে হচ্ছে ধরো তোমার 200 গ্রাম। ভালো করে বোঝো, এই নির্দিষ্ট আয়তন বাতাস, আমি মিটার কিউব বললাম না, ধরো এমনি একবারই বললাম, এই 500 করে দিলাম, এটা বাড়িয়ে দিলাম, এটা 500 গ্রাম, এটা 500 গ্রাম, এটা করে দিলাম 2000 গ্রাম। 2000 গ্রাম। তাহলে এই ঘরের মধ্যে জলীয়বাষ্প অরিজিনালি কতটা আছে? 500 গ্রাম। আর ওই উষ্ণতায়, ওই নির্দিষ্ট উষ্ণতায় এই ঘরের ভিতরের বাতাসকে সম্পৃক্ত করতে কতটা লাগে? 2000 গ্রাম। আপেক্ষিক আর্দ্রতা হবে 500 ভাজিত 2000, এটাকে পার্সেন্টেজে প্রকাশ করা হয় ইন্টু 100। ঠিক আছে, তাহলে কাটাকাটি করলে কত হবে? 1/4 গুণিত 100। দেখো 1/4 গুণিত 100 কাটাকাটি করলে 25%, তাই না? 25%। তাহলে
বলো দেখি কোনো একটা ঘরে, এই ঘরটার মধ্যে জলীয় বাষ্প আছে, এই ঘরটার মধ্যে জলীয় বাষ্প আছে 40 গ্রাম, কোন একটা ঘর আছে সেই ঘরে জলীয় বাষ্প আছে 40 গ্রাম, আর এই বাতাসকে সম্পৃক্ত করতে লাগে হচ্ছে 60 গ্রাম বা হ্যাঁ 60 গ্রাম ধরলাম। তাহলে জলীয় বাষ্প আছে কতটা? 40 গ্রাম। আর ওই একই উষ্ণতায় ওই বাতাসকে সম্পৃক্ত করতে কতটা লাগে জলীয় বাষ্প? 60 গ্রাম। আপেক্ষিক আর্দ্রতা কত হবে? না 40/60 গণিত 100। তাহলে কত হবে? 2/3, 2/3 ইন্টু 100। তাহলে কাটাকাটি করলে 33.3, তাকে 2 দিয়ে গুণ করলে 66.67%। তাহলে আপেক্ষিক আর্দ্রতা কাকে বলবো? তাহলে নির্দিষ্ট আয়তন বাতাসে যে পরিমাণ জলীয় বাষ্প থাকে নির্দিষ্ট উষ্ণতায়, নির্দিষ্ট আয়তন বাতাসে যে পরিমাণ জলীয় বাষ্প থাকে এবং ওই বাতাসকে সম্পৃক্ত করতে যে পরিমাণ জলীয় বাষ্প প্রয়োজন হয়, এই দুইয়ের অনুপাতকে বলা হয় কি? আপেক্ষিক আর্দ্রতা। কি বললাম? নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট আয়তন বাতাসে যে পরিমাণ জলীয় বাষ্প থাকে এবং সেই বাতাসকে সম্পৃক্ত করতে যে পরিমাণ জলীয় বাষ্প প্রয়োজন হয়, তাদের অনুপাতকে বলা হয় কি? আপেক্ষিক আর্দ্রতা। ঠিক আছে, আমরা আলোচনা অনেকটা দীর্ঘায়িত করবো না, আর অনেকটা বড় হয়ে গেল। শুধু একটা জিনিস লাস্টে একটুখানি বলে দেবো, সেটা হচ্ছে জলের ব্যতিক্রান্ত প্রসারণ। এটা একটু পড়ে রাখবে তোমরা, জলের ব্যতিক্রান্ত প্রসারণ, anomalous expansion of water। কি হয় যে সব পদার্থকেই ঠান্ডা করলে আয়তনে হ্রাস পায় আর গরম করলে আয়তনে বৃদ্ধি পায়। ঘনত্বের দিক থেকে উল্টো ঘটনা ঘটবে, গরম করলে ঘনত্ব হ্রাস পাবে আর ঠান্ডা করলে ঘনত্ব বৃদ্ধি পাবে। ভালো করে বোঝো কিন্তু, সব পদার্থকেই গরম করলে আয়তনে বাড়ে, সব পদার্থকেই গরম করলে আয়তনে বাড়ে। জলের ক্ষেত্রে 0 ডিগ্রি সেলসিয়াস থেকে 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত, 0 ডিগ্রি সেলসিয়াস থেকে 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উষ্ণতা বৃদ্ধিতে আয়তন বৃদ্ধির বদলে আয়তন হ্রাস পায়। আমি একটুখানি এইরকম ছবি এঁকে দিলাম তোমাদের যাতে বুঝতে সুবিধা হয়। তাহলে জলের ক্ষেত্রে 0 ডিগ্রি সেলসিয়াস থেকে 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উষ্ণতা বৃদ্ধি করলে হচ্ছে আয়তন হ্রাস পায়। একে বলা হয় ব্যতিক্রান্ত প্রসারণ। তোমরা দেখবে তোমাদের বইতে একটা গ্রাফ আছে, গ্রাফটা একটু পড়ে রাখবে, খুব সহজ। তাহলে এইদিকে হচ্ছে টেম্পারেচার, ডিগ্রি সেন্টিগ্রেডে টেম্পারেচার, এখানে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, এদিকে ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার, আর এদিকে হচ্ছে আয়তন। ধরো সিসিতে আয়তন। তাহলে এইখানটায় হচ্ছে 1.0000, ঠিক আছে, 1.000। তারপরে ধরো এখানে নিলাম 1.0004, খুব সূক্ষ্ম পরিমাপ এটা, হ্যাঁ, 08, দেখো এইদিকে হচ্ছে সিসিতে আয়তন মেপেছি আর এইদিকে হচ্ছে টেম্পারেচার ডিগ্রি সেন্টিগ্রেড একটু করে বাড়ছে। তাহলে যখন 4 ডিগ্রি সেন্টিগ্রেড, আমরা জানি 4 ডিগ্রি সেন্টিগ্রেডে জলের আয়তন হচ্ছে 1 গ্রাম পার সেমি কিউব। তাহলে 4 ডিগ্রি সেন্টিগ্রেডে পয়েন্টটা থাকবে এখানটায়, এই যে 1 গ্রাম, পুরো একের পর 5টা শূন্য নিয়েছি, তাহলে এটা হচ্ছে পয়েন্টটা এখানটায়। তাহলে এইবার যত উষ্ণতা আমি আস্তে আস্তে বাড়াবো তত কি হবে? আয়তন কমতে থাকবে। তাহলে আমি বলি যে দেখো এইখান থেকে শুরু হয় 0 ডিগ্রি সেন্টিগ্রেডে। 0 ডিগ্রি সেন্টিগ্রেডে কি আয়তন বেশি হবে না কম হবে? বেশি হবে। তাহলে কিন্তু 4 ডিগ্রি সেন্টিগ্রেডে 1, তাহলে 0 ডিগ্রি সেন্টিগ্রেডে আয়তন আরো বেশি। তাহলে এইখান থেকে শুরু হবে গ্রাফটা এইরকম, দেখবে একটা গ্রাফ দেখবে, এইরকম গ্রাফ দেখবে, একটা বইতে একটা এরকম গ্রাফ দেখবে। দেখো এখান থেকে বোঝা যাচ্ছে কিনা 0 ডিগ্রি সেন্টিগ্রেডে
জলের ঘনত্ব দেখো 1.00013 বলতে পারো, এটা একটু 1.12 একটু বেশি হয়, 13, তাহলে একটু বেশি আয়তন 0°C। তারপর দেখো 0°C পর যখন আমি আস্তে আস্তে উষ্ণতা বাড়াচ্ছি, দেখো আয়তনটা নিচের দিকে নামছে আস্তে আস্তে। উষ্ণতা যখন বাড়াচ্ছে আয়তন আস্তে নিচের দিকে নামছে, এবং 4°C আয়তন দেখো একদম এসে 1 হয়ে গেল, 1 গ্রাম পার সেমি কিউব। আবার 4-এর পর আবার আয়তন হচ্ছে বাড়তে লাগছে। তাহলে প্রথমে এই যে কমছে, তারপর হচ্ছে বাড়ছে, এটাকে বলা হয় ব্যতিক্রমী ঘটনা, ব্যতিক্রান্ত। ইংরেজিতে বলা হয় অ্যানোমালাস এক্সপ্যানশন অফ ওয়াটার, জলের ব্যতিক্রান্ত প্রসারণ। তাহলে তোমরা জলের ব্যতিক্রান্ত প্রসারণ পড়বে, ঠিক আছে, এবং এই গ্রাফটা পড়বে, এবং এই ব্যতিক্রান্ত প্রসারণ সংক্রান্ত আর ছোটখাটো দু একটা জিনিস আছে, সেটা আশা করি তোমরা নিজেরাই বুঝতে পারবে যে এর সুবিধা অসুবিধা। বরফের ঘনত্ব কমে যায়, হালকা হয়ে যায়। শীত প্রধান দেশে যখন জলাশয়গুলোতে বরফ জমে, তখন উপরে বরফ থাকে, নিচে জল থাকে, কেননা 4°C জলের ঘনত্ব বেশি বলে ভারী হয়, সেই জল নিচে চলে যায়। এটা একটু নিজেরা পড়ে নেবে। তাহলে আজকে আলোচনা আমরা এখানেই শেষ করব। আলোচনা অনেকটা বড় হয়ে গেল। তাপের চ্যাপ্টার আপাতত এখানেই শেষ। আমি তাপের চ্যাপ্টার থেকে কিছু অঙ্ক বা কিছু এক্সট্রা আলোচনা আমি যদি পাই, তখন আমরা পরে দিতে আলোচনা করবো। তাহলে তাপ আজকের মতো এটুকুই, টাটা।